সোনালি ওপাশে একদম চুপ হয়ে গেল। সে বুঝতে পারল না নীলিমা কি ইঙ্গিত দিচ্ছে, তবে এটুকু বুঝল যে বড় কোনো বিপদ অন্তত ঘটেনি। ওদিকে মনের মাথায় সবুজ তার সাদা মার্সিডিসটা নিয়ে দাঁড়িয়ে আছে। নিলয় তার বাইক নিয়ে ঝড়ের গতিতে সেখানে পৌঁছালো। বাইক থেকে নেমে সবুজের জানালার কাজ নক করে নিলয় একটা প্যাকেট এগিয়ে দিল। সবুজ জানালা নামাতেই নিলয় ফিস ফিস করে বলল, এই নে তোর অস্ত্র। বাইরে যখন এসেছিস একদম প্রিপারেশন নিয়েই যা। আর হ্যাঁ, এবার যেন আবার হুটহাট রেগে গিয়ে ডিভোর্সের ভয় দেখাস না। সবুজ প্যাকেটটা হাতে নিয়ে নিলয়ের দিকে তাকিয়ে এক চিলতে হাসল। সেই হাসিতে এখন বিজয়ী হওয়ার আনন্দ। সে বলল, ধন্যবাদ দোস্ত, চলি রে। দেখি আজ প্লেন অন্য রাস্তায় উড়াবো। বাড়িতে আমার এক জাদরেল বউ অপেক্ষা করছে। সবুজ আবারও গাড়ি স্টার্ট দিল, তবে এবার বিমানবন্দরের দিকে নয়, সে ফিরছে তার নিজের না সাজানো বাসর ঘরের দিকে। ওদিকে চাঁদ তার রুমে বসে অস্থিরভাবে পায়চারি করছে। রোদের সাথে কালকের প্ল্যানটা সাকসেস করতে হলে মেঘলার উপস্থিতি মাস্ট। চাঁদ আর দেরি না করে মেঘলা নম্বরে কল দিল। ফোনে রিং হতেই ওপাশ থেকে এক মিষ্টি চিকন কণ্ঠস্বর ভেসে এলো। হ্যালো ফুপি। চাঁদ হেসে ফেলল। কলটা মেঘলা নয়, তার প্রিয় বীর তুলেছে। চাঁদ আদুরে গলায় বলল, হ্যালো আমার আব্বা জান, কি করছো তুমি? আর মা কোথায়? ফুপি মা রান্না করে, আমি মার ফোনে কার্টুন দেখি। চাঁদের বুকটা এক অজানা মায়ে ভরে গেল। সে বলল, ও আচ্ছা আচ্ছা সোনা, একটু কি মায়ের কাছে ফোনটা দেওয়া যাবে? ফুপির একটা দরকারি কথা আছে। যাবে, দাঁড়াও মাকে দিচ্ছি। খানিকক্ষণ পর মেঘলা ফোনটা হাতে নিয়ে বলল, হ্যাঁ চাঁদ বলো, কোনো সমস্যা? না মেঘলা ভাবি, কোনো সমস্যা না। আসলে বলছিলাম কি, কাল তো রবিবার, স্কুল ছুটি। ভাবছি কাল আমরা সবাই মিলে একটু শপিংয়ে যাব। আমি, তুমি, ছোট ভাবি আর আমাদের বীর। অনেকদিন তো হলো সবাই মিলে কোথাও বের হই না। মেঘলা প্রথমে একটু ইতস্তত করছিল, কিন্তু বীরের কথা ভেবে আর চাঁদের অনুরোধে শেষ পর্যন্ত রাজি হয়ে গেল। সে বলল, ঠিক আছে চাঁদ, কাল সকালে আমরা রেডি থাকবো। চাঁদ মনে মনে বিশাল জয়ের হাসি হাসলো। সে ভাবল কাল শপিং মলে বীর তখন তার আতেল বাবার সামনে গিয়ে দাঁড়াবে, তখন দেখার মতো দৃশ্য হবে। পুরো বাড়িতে তখন রাতের খাবারের প্রস্তুতি চলছে। রানী বেগম ডাইনিং টেবিল থেকে গলা উঠিয়ে সবাইকে ডাকতে শুরু করেছেন। তালুকদার পরিবারের নিয়ম খুবই কড়া। রাতের খাবার সবাই একসাথেই খায়, কিন্তু আজ বাড়িতে অতিথি আছে। আকাশ সিঁড়ি দিয়ে নামতে নামতে ভাবল, আজিজ আর মার্কোর একবার খোঁজ নেওয়া দরকার। ছেলে দুটো আজ সারাদিন কুম্ভকম্ভের মতো ঘুমিয়েছে। রানী বেগম আগে চাঁদকে দিয়ে ওদের রুমে খাবার পাঠিয়ে দিয়েছেন। আকাশ যখন আজিজের রুমের দিকে পা বাড়ল, রোদও চুপি চুপি ভাইয়ের পিছু নিল। রোদের মনে আজিজকে নিয়ে আলাদা একটা কৌতূহল আছে, বিশেষ করে বিদেশে দিনগুলোতে আকাশের সাথে এই আজিজের ঠিক কী কী কাণ্ড কারখানা হয়েছে সেটা জানার খুব শখ তার। আকাশ ঘরে ঢোকা মাত্রই আজিজ আর মার্কো দেখল কেবল বিছানা ছেড়েছে। আজিজ প্লেট সাজিয়ে বসতেই আকাশ বাঁকা হেসে বলল, কিরে, সারাদিন তো ঘোরের মতো ঘুমানো হলো, এখন কি খাওয়ার হুঁশ আছে? আজিজ প্লেট থেকে মুখ না তুলেই বিনয়ের সাথে বলল, আরে ভাই, আপনি তো জানেনই জানির ধকল, তবে আপনার বাড়ির বিরিয়ানির গন্ধে আমার মরা আত্মাও জেগে উঠেছে। রোদ দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আজিজের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আজিজ ভাই, আকাশ ভাইয়া বলেছিল আমাদের সাথে থাকলে নাকি রাত আর দিন বোঝা যায় না। কেন বলো তো? আজিজ রোদের দিকে তাকিয়ে বলল, রোদ্রে, তুই তোর ভাইয়াকে এখন দেখছিস একদম শান্ত শিষ্ট সাধু বাবা, কিন্তু বিদেশের ওই দিনগুলো যদি দেখতিস, আকাশ ভাই মানেই ছিল একটা ঝড়। প্রতি রাতে ওনার একটা নতুন কিছু চাই। উনি দিন না বুঝলেও রাত ঠিক ভালোই বুঝতো। আকাশ তখন এক হিংস্র পশুর মতো ছিল। সে প্রতিটি মেয়ের মাঝে কেউ একজনকে খুঁজত। রোদ এবার একটু বাঁকা হেসে বলল, ভাইয়াকে আর কাউকে খুঁজতে হবে না আজিজ ভাই, কারণ ভাইয়ার এখন পার্সোনাল কেউ আছে। আকাশ ভুরকুচকে রোদের দিকে তাকালো। দু ভাইয়ের মধ্যে শুরু হলো এক বিস্ফোরক কথোপকথন। তাহলে আমার বউ কি কোনো আদিবাসী মেয়ে রে রোদ? আদিবাসী হতে যাবে কোন দুঃখে? তো আমার বউকে বলবি তো? ভাইয়া, ওই যে সে কে? সেদিন রাতে তুমি যার সাথে রুমে ছিলে, ওই মেয়েটাই তোমার বউ। কে? ওই মেয়েটা আমার বউ ছিল? জি ভাই। এই হারামজাদা, এই কথা আমাকে আগে বলিস না কেন? যেটা আমার বউ ছিল তোকে তো আমি সব বলেছিলাম।
ভাইয়া, আমি ভেবেছিলাম তুমি জানো, কারণ তুমি তো মানে আকাশ এবার কপালে হাত দিয়ে ধপ করে বিছানায় বসে পড়ল। তার চোখ দিয়ে প্রায় জল বেরিয়ে আসার দশা। আবে, হ্যাঁ বে, আমি মেয়েটার সাথে ইন্টিমেট হয়েছিলাম, কিন্তু সবটা ছিল নেশার ঘোরে। ভোরে যখন নেশা কাটলো তখন মনে হলো আমি কারো সর্বনাশ করে দিয়েছি। এই হীনমন্যতা আমি গত 3 বছর ধরে চলছে। তার উপর আমি কতটা নীচ ভাব। মেয়েটাকে সেদিন শহরের হাইওয়েতে নামিয়ে দিয়ে হাতে কিছু টাকা গুজে দিয়ে বলেছিলাম রাতের কথা যেন ভুলে যায়। আহ, কি বলছো বে এসব তুমি? আকাশের গলায় কান্না পুজে এলো। আর হ্যাঁ রে, আমি ভেবেছিলাম মেয়েটা যদি আমার নামে রেপ কেস দিয়ে দেয়, সে ভয়তে পরদিন এমার্জেন্সি টিকিট কেটে আলেকজান্দ্রিয়া পালিয়ে গিয়েছিলাম। সবটাই বালের নেশার ফল হয়েছিল। কিন্তু এখন তুই বলছিস সে আমার নিজের বউ ছিল। আজিজ আর মার্কো স্তম্ভিত আকাশের কথাগুলো শুনছিল। যে সত্যটা আকাশ 3 বছর ধরে নিজের বুকের গভীরে পাথর করে চেপে রেখেছিল, আজ তা আগ্নেয়গিরির মতো বেরিয়ে এলো। আকাশের স্বীকারোক্তি শুনে রোদ কিছুক্ষণ চুপ থেকে পড়ল। ভাইয়া, তুমি পাগল নাকি? নিলয় ভাই আর সবুজ ভাই তো একটু আগে বারবার চিৎকার করে বলল যে ওটাই তোমার বউ ছিল। তারা তো সব জানতো, তবুও তুমি কেন বিশ্বাস করলে না? আকাশ এবার পাগলের মতো নিজের চুলে মুষ্টিবদ্ধ হাত চালিয়ে পড়ল। আরে বড়, আমি ভেবেছিলাম ওরা বুঝে আমার সাথে ইয়ার কি করছে। তুই তো জানিস ওরা কেমনই তোর। আমি ভেবেছিলাম কোনো আদিবাসী মেয়ে বা ওদেরই বা চেনা কেউ ছিল যাকে দিয়ে ওরা আমাকে ফাঁসাতে চাইছে। আমি কি স্বপ্নে ভেবেছি যে ওটাই সত্যি আমার নিজের বউ ছিল? আমি কি জানতাম যে বাড়িতে আমার জন্য এত বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছে? রোদ, আমি সত্যিই জানতাম না রে। তুমি বলতে চাইছো যে সারা বিকেল ধরে আমি নিলয় ভাইয়া আর সবুজ ভাইয়া যা যা বলেছি তুমি কিছুই বিশ্বাস করোনি? না। কি? আরে বড় আসতে ছিল, কান গেল আমার। ভাইয়া, তুমি আসলে কি ভেবেছিলে আমাদের কথা শুনে? দেখ, ওই রাতে হুশ আসার পর আমি দেখলাম আমি আর একটা ছোট বাচ্চার মতো মেয়ে বেশি আপত্তিকর পরিস্থিতিতে আছে। আমি এক ঝটকায় মেয়েটা থেকে দূরে গেলাম। দেখলাম মেয়েটা কাঁদছে। আজিজ যেন কোনো হরর থ্রিলার শুনছে তেমন করে বলবে। তারপর ভাই? তারপর কি? তারপর আমি মেয়েটাকে বললাম, দেখো, কীভাবে কি হয়েছে আমি জানি না, হয়তো নেশায় ছিলাম। আর বড় কথা, তুমি কেন আমার কাছে আসতে গেলে? মার্কো কি ক্রাইটেরিয়া দেয়নি যে তুমি আমাকে ছুঁয়ে দিতে পারবে না? তারপর ভাইয়া? মেয়েটা তখনও কাঁদছিল আর কিছু বলছিল। আমি না শুনে তাকে জিজ্ঞেস করলাম, দেখো, আমরা শহরে নেই, তাই তোমাকে শহরের হাইওয়েতে নামিয়ে দেবো, সেখান থেকে নিচের জায়গায় চলে যাও। তারপর কি? তারপর শহরের হাইওয়েতে ওই 2 মেয়েকে নামিয়ে দিয়ে আমি চলে গেলাম আলেকজান্দ্রিয়া। ভাইয়া, তবে তখন যে সবার সামনে বললে? আমি তো ওই 2 দাবনা থেকে বাঁচতে ওদের তালে তালে তাল মিলিয়েছিলাম, কিন্তু এটা যে সত্যি এটা বুঝিনি। ভেবেছিল শহরের ছেলে দেখে কোনো আদিবাসী মেয়েকে ঝুলিয়ে দিয়েছে। ভাইয়া, আসলে ওই দিন আমাদের মতো ওই 2জন মেয়েও বিপদে পড়ে ওখানে গিয়েছিল। আর তুমি এত পরিমাণ মদ খেয়েছিলে, কোথায় যাচ্ছ কোনো হিসাব ছিল না। তাই ওই গ্রামে ঢুকেই তুমি মুখ থুবড়ে পড়ে গিয়েছিলে। আর ওই মেয়েটা তোমাকে তোলার জন্য এসেছিল, কিন্তু তুমি নেশার ঘোরের মধ্যে ওই মেয়েটাকে জড়িয়ে ধরেছিলে। রোদ, তারপর কি হয়েছিল রোদ? তারপর কি তখন ওই গ্রামের এক বয়স্ক ব্যক্তি ওটা দেখে গ্রামের সব মানুষ জড়ো করে দেখায় আর ওই মেয়েটার সাথে ভাইয়ার বিয়ে পড়িয়ে দেয়। আমি সত্যিই কবুল বলেছিলাম রোদ। জি ভাইয়া, সবার আগে তোমার বিয়ে পড়ানো হয়, আর কাজই তোমার থেকে সম্মতি নেওয়ার আগেই বলেছিলে যে তুমি কবুল করলে। রোদের কথা শেষ হতে না হতেই আজিজ আর মার্কো হাসিতে ফেটে পড়ল। আজিজ আকাশের কাঁধে ধাক্কা দিয়ে মজা করে বলল, আকাশ ভাই, ভাবিকে যদি কোনো দিন পায় না, তবে প্রথম দিনই বলবো ভাবি আপনার এই কোনো বর বিদেশের মাটিতে প্রতিদিন নতুন নতুন মেয়ে নিয়ে রুম ডেট করতো। মার্কো এবার শয়তানি হাসি দিয়ে ফোড়ন কাটল। দাঁড়াও, ওই রাতে ওই মেয়ের সাথে মানে ভাবির সাথে ইন্টিমেট হতে তোর কোনো সমস্যা হয়নি তো? সে তো তোর বই ছিল শেষ পর্যন্ত। মার্কোর এই বেহায়া প্রশ্নে আকাশ একটা বালিশ তুলে ওর দিকে ছুঁড়ে মারল। আজিজ আর মার্কোর হাসিতে পুরো রুম গম গম করে উঠল। শুধু আকাশ একরাশ অন্ধকার আর একরাশ বিষণ্ণতা নিয়ে ভাবল, সারি পামকিন, না তোমাকে বাঁচাতে পারলাম আর না তোমার দেওয়া কথা রাখতে পারলাম। নিজের অজান্তে এই জীবন সত্যি অন্য কারোর নামে লিখে দিলাম। আকাশের বুকে ভেতরটা হাহাকার করে উঠল। তার ছোট্ট পামকিনকে দেওয়া সেই
শেষ কথাগুলো আজ যেন বালির বাঁধের মতো ভেঙে পড়েছে। ঠিক সেই মুহূর্তে নিচ থেকে রানী বেগমের জলদগম্ভীর আওয়াজ ভেসে এলো। আকাশ, রোদ, তোরা কি ওপর তলাতেই বাসর করবি নাকি? নিচে আয়, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। ছোট চাচি ডাক শুনে আকাশ নিজের আবেগ সামলে নিল। সে রোদকে ইশারা করলো নিচে যাওয়ার জন্য। আজিজার মার্কর খাবার যেহেতু আগে চাঁদ রুমে দিয়ে গেছে, তাই ওরা সেখানেই আয়েশ করে খেতে শুরু করলো। আকাশ আর রোদ রুম থেকে বেরিয়ে ডাইনিং টেবিলের দিকে রওনা দিল। আকাশে মনে হচ্ছে আজকের এই রাতের খাবারটা হয়তো খুব একটা সহজ হবে না। একদিকে তার পামকিনের স্মৃতি আর অন্যদিকে এক অজানা বইয়ের অস্তিত্ব। আকাশের জীবনটা যেন এক জটিল গোলকধাঁধায় আটকে গেছে। আকাশ আর নিচে নামতে রানী বেগম আকাশ আর রোদ নিচে নামতে রানী বেগম প্রত্যেকের পাতে খাবার বেড়ে দিলেন। ডাইনিং টেবিলে এক অদ্ভুত নিস্তব্ধতা, শুধু চামচ আর প্লেটের টুংটাং শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ জসিম তালুকদার গলার স্বর একটু গম্ভীর করে আকাশের দিকে তাকিয়ে বলেন, আকাশ, বয়স তো অনেক হলো তোমার। তোমার পর রোদ আছে, চাঁদ আছে। তুমি কি এভাবেই থাকবে নাকি বিয়ে শাদী করে তিতু হবে? আর কতদিন এমন বাউন্ডুলে হয়ে ঘুরে বেড়াবে? কথাটা শোনা মাত্রই ডাইনিং টেবিলের সবার খাওয়া থেমে গেল। পুরো টেবিলে যেন এক মুহূর্তের জন্য পিনপতন নীরবতা নেমে এলো। জ্যোৎস্নার চোখে মুখে তখন আনন্দের ঝিলিক। সে জানে আকাশ যদি একবার হ্যাঁ বলে তবে তার বড় আব্বা আজ রাতেই সব পাকা করে ফেলবেন। জ্যোৎস্না আর চোখে আকাশের দিকে তাকিয়ে নিজের ওড়না ঠিক করে নিল। রোদ আর চাঁদ একে অপরের দিকে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালো। চাঁদ মনে মনে ভাবল, ছোট ভাইয়া তো বলল ভাইয়া সব জানে, তবে কি বড় ভাইয়া এখন অন্য কাউকে বিয়ে করতে রাজি হবে? আকাশ কিছুক্ষণ স্থির হয়ে রইল। সবার উৎসুক দৃষ্টি এখন তার উপর। সে একবার রোদের দিকে তাকালো, তারপর খুব স্বাভাবিক গলায় বলল, বিয়ে তো করবো। ব্যাস। আকাশ সম্মতি দেওয়া মাত্রই রানী বেগমের হাতের জলের গ্লাসটা টেবিলে ঠক ঠক শব্দ করে উঠল। রোদ আর চাঁদ তো একদম আকাশ থেকে পড়ল। জ্যোৎস্না খুশিতে আর লজ্জায় মাথা নিচু করে ফেলল। জসিম তালুকদার বিজয়ের হাসিতে জ্যোৎস্নার দিকে তাকালেন। তিনি ভাবলেন আকাশ হয়তো শুভবুদ্ধি উদয় হয়েছে। আকাশের সম্মতি পাওয়া মাত্রই জসিম তালুকদার মুখে এক তৃপ্তির হাসি ফুটে উঠল। তিনি বেশ দারাজ গলায় বলে উঠলেন, আমি জানতাম এটাই তোমার উত্তর হবে আকাশ। জ্যোৎস্না তোকে অনেক ভালোবাসে রে বাবা, অনেক অপেক্ষা করেছে তোর জন্য। আমি চাই আজ এই রাতেই তোদের কাবিনটা হয়ে থাকুক। আমি কাজীর সাথে অলরেডি কথা বলে রেখেছি, শুধু তোর একটা হ্যাঁ শোনার অপেক্ষায় ছিলাম। বাবার মুখে কাবিনের কথা শুনে আকাশের চোখের দৃষ্টি হঠাৎ তীক্ষ্ণ হয়ে উঠল। সে ধীরে ধীরে মাথা তুলে জসিম তালুকদারের দিকে একবার তাকালো, তারপর তার স্থির দৃষ্টি গিয়ে বলল জ্যোৎস্নার উপর। জ্যোৎস্না তখন লজ্জা আর আবেশে যেন মাটির সাথে মিশে যাচ্ছে। আকাশ খুব শান্ত কিন্তু গম্ভীর গলায় জিজ্ঞেস করল, কি রে জ্যোৎস্না, তুই সত্যি আমাকে ভালোবাসিস? জ্যোৎস্না একদম মিনমিনে স্বরে মাথা নিচু করে উত্তর দিল, খুব। জ্যোৎস্নার এই আধিক্যতা আর আকাশ এমন আচরণ দেখে রোদ আর নিজেকে সামলাতে পারল না। সে সজোরে প্লেটে হাত দিয়ে ডাইনিং টেবিল থেকে উঠে দাঁড়ালো। রাগে কাঁপতে কাঁপতে রোদ বলল, কি যাতা বলছিস তুই জ্যোৎস্না? কানের নিচে একটা থাপ্পড় দেব। আর বড় ভাইয়া সাথে এসব কি ধরনের বেয়াদবি? তুই কি পাগল হয়ে গেছিস? আকাশ রোদের দিকে একবার আর চোখে তাকিয়ে ঠান্ডা গলায় ধমক দিল, রোদ, থাম না, তুই কেন মাঝখান থেকে চিল্লাচ্ছিস? চাঁদ আর রানী বেগম তখন পাথরের মতো বসে আছেন। চাঁদ কিছুতেই মেলাতে পারছে না। যে মানুষটা একটু আগে নিজের রুমে বইয়ের জন্য আফসোস করছিল, সে এখন জ্যোৎস্নাকে কাবিন করতে রাজি হয়ে গেল কিভাবে? আকাশ খুব আয়েশ করে জলের গ্লাসে শেষ চুমুক দিয়ে রোদের দিকে তাকিয়ে বলল, রোদ, চিল কর। আমি তো বলিনি জ্যোৎস্নাকে বিয়ে করবো না, অবশ্যই করব। তবে তার আগে একটা ছোট্ট কাজ আছে। নতুন বউ ঘরে আনার আগে আমার আগের বউকে তো ডিভোর্স দিতে হবে। আকাশের মুখে বউ আর ডিভোর্স শব্দ দুটো শোনামাত্র জসিম তালুকদার বিষম খেলেন। তিনি চোখ বড় বড় করে চেঁচিয়ে উঠলেন, বউকে ডিভোর্স মানে কি আবল তাবল বকছো আকাশ? আকাশ একদম নির্বিকার। সে চেয়ারে হেলান দিয়ে বসে দাঁত দিয়ে একটা টুথপিক চিবোতে চিবোতে বলল, আসলে আব্বা, আমার একটা বউ আছে। 3 বছর আগে আমি তাকে বিয়ে করেছিলাম। তো নিয়ম অনুযায়ী জ্যোৎস্নাকে বিয়ে করার আগে আমাকে তো আগের বউকে বিদায় করতে হবে, তাই না? ডিভোর্স না নিয়ে তো আর দ্বিতীয় বিয়ে করা যায় না। জ্যোৎস্না আর জসিম তালুকদার যেন জ্যান্ত ভূত দেখলেন।
জ্যোৎস্নার হাতের চামচটা প্লেটে ঝনঝন শব্দ করে উঠল। জসিম তালুকদার তোতলাতে তোতলাতে বললেন, কি তুমি 3 বছর আগে বিয়ে করেছো? কাকে? কোথায়? হ্যাঁ, বিয়ে করে তো আলেকজান্দ্রে গিয়েছিলাম। কাজটা তো এমনি এমনি হয়নি। জ্যোৎস্নার এতক্ষণে সব আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হলো। তার সারা শরীর থরথর করে কাঁপতে লাগলো। সে অবিশ্বাসের সুরে চিৎকার করে উঠল, কি বলছো তুমি এসব আকাশ ভাইয়া? তুমি বিয়ে করে নিয়েছো? তার মানে আমাদের এই 3 বছরের অপেক্ষা সব মিথ্যে ছিল? আরে ধুর, মিথ্যা হবে কেন? তোর তো একটা ভাবি আছে, বুঝলি? হেবি সুন্দর একটা ভাবি। যাই হোক, তোর ভাবির থেকে ডিভোর্স না নিয়ে, তার থেকে সম্মতি না নিয়ে তোকে বিয়ের কথা ভাবতে পারছি না। সে যদি হ্যাঁ বলে তবে তোকে ঘরে তুলব, আর না বললে তো আমার হাত পা বাঁধা, বুঝলি তো? জ্যোৎস্না এতক্ষণ যে স্বপ্নের প্রাসাদ তৈরি করেছিল, আকাশের এক নিমিষের ঝটকায় তা চুরমার হয়ে গেল। তার বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। যন্ত্রণায় আর অপমানে জ্যোৎস্নার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। সে আকাশের দিকে লাল হয়ে যাওয়া চোখে অত্যন্ত ঘৃণা আর হিংসার সুরে বলে উঠল, ধিক্কার জানাই তোমাকে আকাশ ভাইয়া। তুমি মানুষ নাকি পাথর? 3 বছর ধরে আমি যে তোমার জন্য নিজের রূপ যৌবন সব আগলে বসেছিলাম, তার কি কোনো মূল্য নেই তোমার কাছে? আজ ফিরে এসে হাসি মুখে বলছো তোমার বউ আছে। কোন কুলক্ষণী সেই মেয়ে যাকে তুমি আমার উপর জায়গা দিলে? আমি কি দেখতে খারাপ, নাকি আমার ভালোবাসায় কোনো কমতি ছিল? সে কোন মেয়ে? তার কি আদৌ তোমার বউ হওয়ার যোগ্যতা আছে? আমার অভিশাপ লাগবে তোমার ওই সাজানো সংসারে। দেখে নিও, যে মেয়ে আমাকে আজ পথের ভিখারি বানালো, তাকে আমি কোনোদিন শান্তিতে থাকতে দেব না। জ্যোৎস্নার এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। কান্নায় ভেঙে পড়ে সে ওড়না দিয়ে মুখ ঢেকে নিজের রুমের দিকে দৌড় দিল। জসিম তালুকদারও হতভম্ব হয়ে বসে রইলেন ডাইনিং রুমে। তখন এক শ্মশানে নীরবতা। রোদ আর চাঁদ আর চোখে একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসলো। তারা বুঝতে পারল বড় ভাইয়া জ্যোৎস্নাকে উচিত শিক্ষাটাই দিয়েছেন। আকাশ তখন ধীর পায়ে সিঁড়িতে উপরে উঠতে উঠতে ভাবল, শহর কাঁপানো আকাশের যে বউ আছে সেটা তো আজ সবাইকে জানিয়ে দিলাম, কিন্তু সেই বউটা এখন কোথায়? কিন্তু আকাশ, তার কোনো বিকা নেই। সে সিঁড়ি দিয়ে হেলতে দুলতে উপরে উঠতে উঠতে হঠাৎ চিৎকার করে সুর করে কে উঠল, বউ সব খুঁজে দেয়, বউ থাকে পাশে, মনে যেন হাওয়া বয়ে প্রিয় মধুম আসে। বউ যেন হীরা মালিক, বউ বিশ্বাসীরা আমি কিছু দেখতে না পাই আমার বউ ছাড়া। আকাশের এই বেসুরা আর আনন্দের গান শুনে রোদ আর চাঁদ মুখ টিপে হাসতে লাগলো। আজিজার মার্কো উপর তলা থেকে উকি দিয়ে হাসিতে ফেটে পড়ল। জসিম তালুকদার নিচ থেকে গর্জে উঠলেন, আকাশ, হারামি, থামবি তুই? একেই তো তুই 3 বছর আগে বাপছাড়া বিয়ে করে বউ লুকিয়ে রেখেছিস, এখন আবার বন্ডামি? আকাশ কানেই তুলল না। সে নিচের ঘরের দরজায় পৌঁছে শেষবার গিয়ে উঠল। বউ হীরা মানিক, আমার বউ বিশ্বাসেরা বলে ধপাস করে দরজাটা লাগিয়ে দিল। পুরো তালুকদার বাড়িতে এখন যেন একটা সার্কাস চলছে। আকাশ যে তার অদৃশ্য বইয়ের মায়ের সবেকে নাস্তানাবুদ করে ছাড়বে, তার মহড়া আজ রাতেই শুরু হয়ে গেল। ওদিকে রাত তখন প্রায় 1টা। নিস্তব্ধ রাস্তায় টায়ার ঘষার শব্দ তুলে সবুজের সাদা রঙের মার্সিডিসটা বাড়ির গেটে এসে থামল। গাড়ি পার্ক করে সবুজ যখন কলিং বেল বাজালো, সোনালি তখন ড্রয়িং রুমে ছিল। সে জানতো সবুজ কিছুক্ষণের মধ্যেই ফিরবে, তাই তন্ধা আচ্ছন্ন চোখেও সে দরজার দিকেই তাকিয়েছিল। সোনালি দ্রুত গিয়ে দরজা খুলে দিতে দেখলো সবুজ দাঁড়িয়ে আছে। চোখে মুখে সারাদিনে অন্যরকম গাম্ভীর্য থাকলেও সোনালিকে দেখা মাত্রই তার ঠোঁটে এক চিলতে দুষ্টু হাসি ফুটে উঠল। সবুজ ভেতরে ঢুকেই সোজা মেন গেটটা লক করে দিল। সোনালি কিছু বুঝে ওঠার আগে সবুজ নিচু হয়ে তাকে এক ঝটকায় পাজা করে তুলে নিল। হঠাৎ এই কাণ্ডে সোনালি ভয়ে আর বিস্ময়ে ছোটোখাটো একটা চিৎকার দিয়ে সবুজের শার্টের কলারটা শক্ত করে আঁকড়ে ধরল। তার হৃৎপিণ্ড তখন ড্রাম বাজানোর মতো লাফাচ্ছে। সে অবাক হয়ে পড়ল। সবুজ, কি করছো? নামাও আমাকে, কেউ দেখে ফেলবে তো। সবুজ সোনালির কথা কানেই তুলল না। সে সোনালির গলার কাছে মুখ নামিয়ে তপ্ত শ্বাস ফেলে ফিসফিস করে বলল, চলো শোনাবো, তোমাকে আজ অমাবস্যা রাতে বেডরুমে গিয়ে জ্যোৎস্নার চাঁদ দেখাবো। লেটস গো।
সবুজের এমন সরাসরি আর গভীর কথায় সোনালি লজ্জায় একদম কুঁকড়ে গেল। নিজে লাল হয়ে যাওয়া মুখটা সে সবুজের চড়া বুকে গুজে দিল। সবুজ সোনালির কপালে একটা আলতো চুমু খেয়ে তাকে নিয়ে সিঁড়ি পেয়ে নিজের ঘরের দিকে এগিয়ে গেল। রাতে নীরবতায় কেবল সবুজের পায়ের শব্দ আর দুই হৃদয়ের স্পন্দন প্রতিধ্বনিত হতে লাগলো। সবুজ সোনালীকে নিয়ে ঘরে ঢুকে লাথি দিয়ে দরজাটা বন্ধ করে দিল। ঘরে নীলছে 0 ওয়াটের একটা মায়াবী আলো জ্বলছে। সে সোনালীকে বিছানায় শুয়ে দিয়ে তারপর নিজের ভার ছেড়ে দিল। সোনালীর নিঃশ্বাস তখন দ্রুত হচ্ছে। বুকের ওঠানামা সবুজের চোখে এক নেশা ধরিয়ে দিচ্ছে। সবুজ সোনালীর কানের কাছে মুখ নিয়ে তপ্ত স্বরে বলল, আজ আমাদের মাঝখানে কোনো আড়াল থাকবে না সোনালি, সব দেওয়াল ভেঙে দেবো আজ। বলে সে সোনালীর চিবুকটা ধরে মুখটা উঁচিয়ে ধরল। কোনো সুযোগ না দিয়ে সবুজের ঠোঁট গিয়ে আশ্রে পড়ল সোনালীর কাঁপতে থাকা ঠোঁটে। এক গভীর আদিম তৃষ্ণায় সে যেন সোনালীর সবটুকু শুষে নিতে চাইল। সোনালী চোখ বন্ধ করে সবুজের চুলের মাঝে আঙ্গুল চালিয়ে তাকে আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরল। সবুজের ঠোঁট এবার সোনালীর ঘাড়ের ভাঁজে নেমে এলো। সোনালীর নরম চামড়ায় সবুজের দাঁতের মৃদু চাপ আর উষ্ণ চুমু এক শিশিরানি স্রোত বইয়ে দিল পুরো শরীরে। সোনালী অস্পষ্ট স্বরে সবুজের নাম ধরে ডাকল, কিন্তু সবুজ তখন পাগলের মতো নিজের সুখ খুঁজে বেড়াচ্ছে। সে একটানে নিজের শার্টের বোতামগুলো ছিঁড়ে খুলে ফেলল। সোনালীর উদম পেটের কাছে সবুজের তপ্ত নিঃশ্বাস লাগছে। সবুজ এবার সোনালীর সারাল আঁচল আর কুচিগুলো খুব সাবধানে কিন্তু ব্যাকুলভাবে সরিয়ে দিল। সোনালীর নাভির কাছে সবুজের ঠোঁট যখন স্পর্শ করলো, সোনালী ধনুকের মতো বেঁকে উঠল। সবুজ যেন সেখানে কোনো হারানো গুপ্তধন খুঁজছে, বারবার চুমুতে ভরিয়ে দিচ্ছে সেই নিষিদ্ধ খাজ। সবুজ সোনালী দুহাত নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরে তার চোখের দিকে তাকালো। সেই চোখে ছিল এক অদম্য অধিকারবোধ আর তৃষ্ণা। সে সোনালীর কানে ফিসফিস করে বলল, তুমি আজ শুধু আমার সোনা। বলে সে সোনালীর শরীরে প্রতিটি ভাঁজে নিজের অস্তিত্বের ছাপ রেখে ডুব দিল এক অনন্ত অতল ভালোবাসায়। রাতের নিস্তব্ধতায় কেবল মিশে রইল দুটি শরীরের উত্তাপ আর দ্রুত হতে থাকা হৃদস্পন্দন। সবুজের বাহুবন্ধনে আটকে থেকে সোনালী এক অদ্ভুত প্রশান্তি অনুভব করল। আশ্চর্যের বিষয় হলো, এই গভীর মুহূর্তগুলোর মাঝে সোনালী একবারও মনে হলো না যে তার হাতেও একসময় রক্ত লেগেছিল। সে একজন গ্যাংস্টার, কিংবা সে নিপুণ হাতে বন্দুক চালিয়ে শত্রু বুক ঝাঁঝরা করে দিতে পারে। যে সোনালী বাইরে বেরোলো চোখের পলকে মারামারি করে বেড়ায়, যার নামে শহরে বড় বড় অপরাধীরাও সিটিয়ে থাকে, সে সোনালী আজ সবুজের বুকের উষ্ণতায় একদম জল হয়ে গেছে। তার ভেতরে সেই ভয়ঙ্করী রূপটা যেন কোথাও হারিয়ে গিয়ে এক চিরায়ত মেয়েলি সত্তা জেগে উঠল। সবুজের গভীর স্পর্শ আর আদিম ভালোবাসার কাছে সে আজ যেন দোদণ্ড প্রতাপশালী গ্যাংস্টার নয়, বরং সে স্রেফ একজন সাধারণ মেয়ে, যে তার স্বামীর কাছে একটু আশ্রয়ের জন্য ব্যাকুল। সোনালী সবুজের চওড়া কাঁধে নিজের নখ বসিয়ে দিয়ে বিপি করে ভাবল, পৃথিবীর কাছে আমি হয়তো অনেক শক্ত, অনেক ভয়ঙ্কর, কিন্তু তোমার কাছে আমি বড় অসহায় সবুজ। আজ আমার মনে কোনো দম্ভ নেই, কোনো প্রতিশোধের আগুন নেই, নেই কোনো গোলাগুলির শব্দ। আজ শুধু আছে তোমার গায়ে সেই চেনা ঘ্রাণ আর আমার হৃৎপিণ্ডের দ্রিম দ্রিম শব্দ। সবুজের অনন্ত ভালোবাসার সাগরে নিজেকে সঁপে দিয়ে সোনালী আজ অনুভব করলো বন্দুকের নলের চেয়েও ভালোবাসার ছোঁয়া অনেক বেশি শক্তিশালী। সে যেন এই প্রথম বুঝতে পারল, যুদ্ধের ময়দান জেতার চেয়ে নিজের স্বামীর হৃদয়ের হার মানাটাই জীবনের সবচেয়ে বড় জয়। সকালটা বেশ ফুরফুরে হওয়ার কথা ছিল। জানালার পর্দা ছুঁয়ে আসা হালকা রোদ নিভার গাল ছুঁয়ে যাচ্ছিল। নিলয় আর নিভা বাপ বেটি দুজনেই ঘুমে একদম বোধ হয়ে আছে। নিলয়ের এক হাত নিভার পেটের উপর যেন ঘুমের ঘোরও আগলে রাখছে তার কলিজার টুকরাটাকে। নীলিমা বিছানা ছেড়ে উঠে ঘর গোছাতে শুরু করেছে। হঠাৎ নিলয়ের ফোনটা বালিশের পাশে ভাইব্রেট করে উঠল। ফোনটা সাইলেন্ট করা, কিন্তু বারবার স্ক্রিনটা জ্বলে উঠছে। নীলিমা একবার নিলয়ের দিকে তাকালো। অঘরে ঘুমাচ্ছে লোকটা। বিরক্ত হয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকাতে দেখলো রিয়াদ নামে কেউ একজন কল করছে। নীলিমা বিড়বিড় করে বলল, কোন ব্যাককেলে ভোরবেলায় কল দিয়ে মানুষের ঘুম ভাঙায়? মানুষের কি কাণ্ড কেন নেই? বিরক্তি নিয়ে ফোনটা কানে তুলল নীলিমা। কিছু বলার সুযোগ পাওয়ার আগে ওপাশ থেকে একটা ছেলে হাঁপাতে হাঁপাতে চিৎকার করে উঠল, ভাই তাড়াতাড়ি নর্থ বেঙ্গল মেডিকেলে আয়, রাফা সুইসাইড অ্যাটেম্প করেছে।
বাল, তোর জন্য এখন ও এখানেই অ্যাডমিট আছে, তাড়াতাড়ি আয়। কথাটা বলে ওপাশ থেকে খট করে কলটা কেটে গেল। নীলিমা যেন পাথরের মতো মূর্তি হয়ে রইল, হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। রাফা মেয়েটাকে আর নীলের জন্য সে কেন মরতে যাবে? বুকের ভেতরটা মুহূর্তেই ভিসিয়ে উঠল নীলিমার। রাগে, কষ্টে আর অপমানে তার শরীর কাঁপছে। একপাশে তার আদরে মেয়ে আর স্বামী শান্তিতে ঘুমাচ্ছে, আর অন্য পাশে অন্য এক মেয়ের জীবনের দায়ভার তার স্বামীর ওপর। নীলিমা নিলয়ের দিকে তাকালো, ইচ্ছে করছিল লোকটাকে এখনই জাগিয়ে কষিয়ে একটা চড় মারতে, কিন্তু পরক্ষণে সে নিজেকে সামলে নিল। কাঁপা কাঁপা হাতে কল লিস্টে গেল নীলিমা। রিয়াদের নাম্বারটা আর ওই কল রেকর্ডটা চিরতরের জন্য ডিলিট করে দিল। মনে মনে বলল, যদি কিছু থেকেই থাকে তবে সেটা আমি নিজে বের করব। এই ভোরবেলার নাটক করতে দেব না তোমায়। সকাল থেকে আকাশের ড্রয়িং রুমটা যেন রণক্ষেত্র। আকাশ ছোপাই পা তুলে ল্যাপটপে মুখ গুজে আছে, আর তাকে ঘিরে ধরে রেখেছে রোদ, মার্কো আর আজিজ। রোদ এক নাগারে বলে যাচ্ছে, ভাইয়া প্লিজ, গত 1 মাস ধরে আমরা এই শপিংয়ের প্ল্যান করছি। আজ না গেলে নিলয় আর সবুজ ভাইয়া আমাদের জ্যান্ত পুঁতে ফেলবে। চলো না ভাইয়া। আকাশ ল্যাপটপে চোখ না সরিয়ে গম্ভীর গলায় বলল, ওদের বজ্জাতকে বলিস আমি ব্যস্ত। শপিং মলের ওই ভিড় আর মেয়েদের ঘ্যান ঘ্যানানে সহ্য করার মুড আমার নেই। মার্কো আজিজ আছে তো, ওদের নিয়ে যা। মার্কো আজিজের দিকে তাকিয়ে চোখ টিপল। আজিজ কাছুমাছু মুখ করে বলল, ভাই, মার্কো তো ড্রেস চুজ করতে গিয়ে নিজেই কনফিউজড হয়ে যায়, আর আমি আমার চয়েস তো জানিনি। কতবার গার্লফ্রেন্ডের জন্য শাড়ি কিনতে গিয়ে বেগুনি রঙের পর্দা কিনে এনেছিলাম, আর অমনি ব্রেকআপ হয়ে গেল। আপনি না থাকলে আমাদের ইজ্জত থাকবে না ভাই। আজিজ, নাটক বন্ধ কর। তোর 3 জন মিলে আমাকে রাজি করাতে পারবি না, সোজা কথা। আমি যাচ্ছি না। রোদ হাল ছাড়ল না, সে এবার তুরুপে তাস চাল। পাশে দাঁড়িয়ে থাকা চাঁদের দিকে তাকিয়ে ইশারা করলো। চাঁদ এতক্ষণ চুপচাপ সব দেখছিল। সে ধীর পায়ে আকাশের সামনে এসে দাঁড়ালো। নরম গলায় বলল চাঁদ, ভাইয়া সবাই মিলে গেলে কিন্তু বেশ মজাই হবে। আর আপনি তো জানেন, আপনি না গেলে রোদ ভাইয়া সারাটা পথ মুখ কালো করে রাখবে। তখন শপিং হবে না, শুধু ঝগড়াই হবে। আমার জন্য হলেও কি যাবেন না? আকাশ এবার এক মুহূর্ত চাঁদের দিকে তাকালো। এই মেয়েটার অনুরোধ সে খুব একটা ফেরাতে পারে না। একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশ উঠে দাঁড়ালো। চাঁদের এই কথাই মার্কো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু আকাশ মার্কোর দিকে তাকিয়ে তর্জনী উঁচিয়ে বলল, একদম চুপ, কে একটা কথা বলবি না। শুধু চাঁদের জন্য রাজি হলাম, কিন্তু সাবধান, শপিং মলে গিয়ে যদি কেউ আমায় দিয়ে ব্যাগটা আনাস, তবে সেখানে ফেলে রেখে আসবো। রোদ আর আজিজ খুশিতে লাফিয়ে উঠল। রোদ ফিস ফিস করে বলল, চাঁদ, তুই জাদুকর। আমরা 1 ঘন্টা ধরে যা পারলাম না, তুই 1 মিনিটে করে দিলি। এ কথায় চাঁদ একটু ভাব নিল, তারপর খাওয়ার টেবিলে চলে গেল। আকাশ সাদের হাতটা গোটাতে গোটাতে কটকট করে নিজের ঘরের দিকে চলে গেল, একেবারে রেডি হয়ে তাই খেতে আসবে। তখন রোদ তার পিছে পিছে গেল। ভাইয়া আজ কোনো ড্রেস পরবে সেটা দেখার জন্য। গিয়ে দেখলো বেডের উপর বাইর করা আছে সাদা রঙের একটা শার্ট, ব্লু ডেনিম প্যান্ট, গুস্তির একটা সানগ্লাস। তারপর রোদ নিজের পকেট থেকে একটা ছোট্ট কাচের জার বার করে কিড অ্যাভেন্টাস আকাশের প্রিয় পারফিউম একটু চুরি করে নিল। দিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে চাঁদের সাথে কিছু গুজুর ফুসুর ফুসুর করে নিজে রেডি হওয়ার জন্য রুমে গেল। আর চাঁদ দ্রুত একটা বড় শপিং ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। একটু পরে আকাশ, মার্কো, রোদ আর আজিজ একসাথে খাবার টেবিলে এসে বসলো। সেখানে আগে থেকে জসিম তালুকদার বসেছিলেন। আকাশ চারদিকে একবার চোখ বুলিয়ে চাঁদকে দেখতে না পেয়ে জিজ্ঞেস করলো, চাঁদ কোথায় গেল রে? ও তো দেরি করে দেবে। রোদ, ওকে ডাক, লেট হয়ে যাচ্ছে তো আমাদের। রোদ চিবিয়ে চিবিয়ে একটা আপেল খেতে খেতে বলল, আরে ভাইয়া, ও আজ খুব বেশি এক্সাইটেড। ও আগে আগে খেয়ে বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে। আমরা বের হলেই ওর সাথে জয়েন করব। ঠিক তখনই ড্রয়িং রুমে এন্ট্রি নিল জ্যোৎস্না। তার চোখে মুখে আজ অন্যরকম একটা চপলতা। সে সোজা এসে আকাশের পাশে চেয়ারটা টেনে আয়েশ করে বসলো। উৎসুক চোখে তাকিয়ে বলল, কোথায় যাচ্ছ তোমরা সবাই? আকাশ হালকা ভুরুকুচকে একবার তার দিকে তাকালো, কিন্তু কোনো উত্তর না দিয়ে নিস্পৃহভাবে নিজের খাবারে মনোযোগ দিল। রোদ বোনের এই ব্যবহার দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। এটা কী ধরনের ব্যবহার জ্যোৎস্না?
জ্যোৎস্না রোদের কথায় কান্না দিয়ে আকাশের দিকে তাকিয়ে আবারও বলল, চুপ করো ভাইয়া। আকাশ ভাই, তোমরা কোথায় যাচ্ছ সেটা বলো তো আগে। শপিংয়ে যাচ্ছি। আমিও যাবো তোমাদের সাথে। এ কথা শুনে আজিজ ফিক করে একটা হাসি দিল। সে মার্কোর কানে কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, ভাই, এই মেয়েটা কে দিয়ে তৈরি? আকাশ ভাই এত অপমান করার পরেও সে নির্লজ্জের মতো কিভাবে সাথে যেতে চায়? মার্কো একটা বাঁকা হাসি দিয়ে আজিজের কানে কানেই জবাব দিল, বেশি বকবক করিস না তো। ও তোর গলায় ঝুলে গেলে বুঝবি তখন কত ধানে কত চাল। খাওয়ার টেবিলে এই থমথমে আর হাসাহাসির মাঝে আকাশ খাওয়ার টেবিল থেকে উঠে দাঁড়াতে নিলে জসিম তালুকদার গম্ভীর গলায় প্রশ্ন করলেন, রোদ যা বলেছে সেটা কি মজা আকাশ? তুমি কি সত্যিই বিবাহিত? আকাশের চোয়াল শক্ত হয়ে এলো। সে স্থির দৃষ্টিতে তাকিয়ে উত্তর দিল, হ্যাঁ, আমি বিবাহিত। তবে বউকে বাড়িতে নিয়ে এসো, এভাবে একা থাকা তো ঠিক নয়। আকাশের ঠোঁটে একটা তাচ্ছিলের হাসি ফুটে উঠল। নিষ্প্রাণ গলায় বলল, আগে তাকে খুঁজে বের করি, নিশ্চয় নিয়ে আসবো। মজা করছো আমার সাথে? জ্যোৎস্নার সাথে বিয়ে করতে তোমার সমস্যা কি? আকাশের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে গর্জে উঠে বলল, জানেন আমার সমস্যা কি? খুলে বলতে হবে আপনাকে? একটা কথা শোনো রাখুন আপু, আপনি তাকে ক্ষমা করে দিতে পারেন, কারণ আপনার মনে তার জন্য ভালোবাসা ছিল। কিন্তু যে মহিলা আমাকে নিজের গর্ভ থেকে জন্ম দিয়েছে বলে কোনোদিন ভাবেইনি, যে সবসময় নিজের কুকর্ম আর কল্পনার জগৎ নিয়ে ব্যস্ত থাকতো, তার জন্য আমার মনে কোনো মায়া নেই, ভালোবাসা নেই। আর ক্ষমা, ওটা তো দূরের কথা। পুরো টেবিল নিস্তব্ধ। আজিজ আর জ্যোৎস্না কিছুই বুঝতে পারছে না, কারণ তারা এই অতীত জানে না। মার্কো ডাক্তার হওয়ার সুবাদে কিছুটা জানে, আর রোদ তো সবটাই জানে। জ্যোৎস্না পরিস্থিতির গুরুত্ব না বুঝে আকাশকে কাছে পাওয়া নেশাই বলে উঠল, কেন আকাশ ভাই, আমি কি দেখতে সুন্দর নই? একটা থাপ্পড় দিয়ে বাড়ি থেকে বের করে দেব যদি এই বিষয়ের কোনো কথা হয়। জ্যোৎস্না এবার কাঁদতে কাঁদতে চিৎকার করে উঠল, আমিও দেখি কেন তুমি আমায় ভালোবাসবে না। তোমার সব বৌদ্ধ নাটক বাদ দাও, তোমাকে আমাকেই বিয়ে করতে হবে। আকাশে হিতাহিত জ্ঞান হারিয়ে গেল। তার জীবনের সব থেকে বড় ক্ষত নিয়ে এই মেয়েটা তামাশা করছে। সে সজোরে এক থাপ্পড় বসিয়ে দিল জ্যোৎস্নার গালে, কিন্তু জ্যোৎস্না দমে যাও তো দূর। হিতাহিত জ্ঞান হারিয়ে সে পাগলের মতো আকাশকে জাপটে ধরল। সে জোর করে আকাশ বুকে মুখ গুজে দিয়ে তার বুকে মুখ ঘষতে লাগলো। আকাশের পুরো শরীর ঘৃণায় আর অভিমানে অবশ হয়ে গেল। পুরনো সেই ট্রমা যেন তাকে গ্রাস করতে শুরু করলো। তার চোখের সামনে সব অন্ধকার হয়ে এলো। রোদার মার্কো দ্রুত ছুটে এসে আকাশকে সরিয়ে নিল, আর রানী বেগম চিৎকার করে জ্যোৎস্নাকেও টেনে সরিয়ে একটা থাপ্পড় দিলেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আকাশের শরীর ছেড়ে দিয়েছে। সে জ্ঞান হারিয়ে ঢলে পড়ল রোদের কাঁধে। আকাশ জ্ঞান হারিয়ে ঢলে পড়তেই পুরো বাড়িতে হুলুস থুলুস পড়ে গেল। মার্কো ডাক্তার হিসেবে মুহূর্তে নিচে নিয়ন্ত্রণ ফিরে পেল। সে আজিজকে লক্ষ্য করে চিৎকার করে উঠল, আজিজ, আমার ব্যাগ থেকে দ্রুত ইনজেকশনটা নিয়ে এসো, জলদি করো, আমার হাতে একদম সময় নেই। আজিজ দিকবিদিক জ্ঞান হারিয়ে ব্যাগের দিকে দৌড়ালো। মার্কো এবার রানী বেগমের দিকে তাকিয়ে তটস্থ হয়ে বলল, খালাম্মা, একটা পাত্রে কিছুটা বরফ আর ঠান্ডা পানি আনুন জলদি। ইনজেকশনটা ওর শরীরে পুশ করার আগে কিছুক্ষণ বরফ পানিতে ভিজিয়ে রাখতে হবে, দ্রুত করুন। কিন্তু রানী বেগম ইংলিশ বুঝেন না। তখন রোদ মায়ের দিকে তাকিয়ে মার্কোর কথাগুলো বাংলায় বলে রানী বেগম আঁচল সামলাতে সামলাতে রান্নাঘরের দিকে ছুটলেন। ওদিকে জসিম তালুকদার ডাইনিং টেবিলের এক কোণে বসে হাওমা করে কেঁদে উঠলেন। নিজের উপর চরম ঘৃণা হচ্ছে তার। মনে মনে ভাবছেন, কেন আমি এই প্রসঙ্গটা তুললাম? আমার ছোট ছেলেটা আজও সেই অভিশপ্ত স্মৃতির যন্ত্রণা এভাবে ডুবছে। আমি বাবা হয়েও তাকে মুক্তি দিতে পারলাম না কেন? জ্যোৎস্না পাথরের মতো দাঁড়িয়ে দেখছে সব। তার চোখে মুখে এক অদ্ভুত আতঙ্ক। সে কিছুই মাথায় ঢোকাতে পারছে না, কেন তার আকাশ ভাই এক নিমিষে এমন জ্যান্ত লাশ হয়ে গেল। কেমন গভীর অসুখ লুকিয়ে আছে এই পাহাড়সমান জেদি মানুষটার ভেতরে। রোদার মার্কো মিলে ধরাধরি করে আকাশকে ড্রয়িং রুমের বড় সোফাটায় শুইয়ে দিল। মার্কো আকাশের পালস চেক করতে করতে রোদের দিকে তাকিয়ে বলল, ওর হাত দুটো শক্ত করে ধরো রোদ, ও মারাত্মক পুরনো ট্রমার কবলে পড়েছে। শকে চলে যাওয়ার আগেই আমাদের ওকে স্থিতিশীল করতে হবে। আকাশের মুখটা যন্ত্রণায় নীল হয়ে গেছে, কপালে বিন্দু বিন্দু ঘাম, শিরাগুলো ফেটে রক্ত বের হওয়ার উপরকম এক অজানা যন্ত্রণায় ঘুমকিয়ে উঠছে। সে পুরোপুরি সেন্সলেস। তার সেই রাজকীয় ভাবটা এখন এক
করুণ অসহায়তায় রূপ নিয়েছে। বাড়ির সবাই যখন আকাশকে নিয়ে ব্যস্ত, তখন জ্যোৎস্না শুধু ফ্যাল করে তাকিয়ে রইল। নিজের করা ভুলের ভয়াবহতা হয়তো সে এবার কিছুটা হলেও বুঝতে পারছে। আজিজ দ্রুত মার্কোর ইঞ্জেকশন টেনে বরফ পানিতে ভিজিয়ে দিল। মার্কো কোনো সময় নষ্ট না করে সেটা আকাশের শরীরে ইনপুট করলো। সবার চোখ তখন আকাশের দিকে, কখন সে চোখ মেলবে। কিন্তু ইঞ্জেকশন দেওয়ার পরও আকাশের শ্বাস প্রশ্বাস আর শরীরের শিথিলতা খুব একটা উন্নত হলো না। তার কপালে জমে থাকা ঘামগুলো যেন আরও ঠান্ডা হয়ে আসছে। মার্কো দ্রুত আকাশের পালস রেট পরীক্ষা করলো এবং তার কপালে চিন্তার ভাঁজ আরও গভীর হলো। সে রোদের দিকে তাকিয়ে আতঙ্কিত স্বরে বলল, রোদ, আমরা এখানে আর অপেক্ষা করতে পারি না। ওর পালস খুব দ্রুত কমে যাচ্ছে, আর ওর শরীর আমার আশা অনুযায়ী ইঞ্জেকশনে সাড়া দিচ্ছে না। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। মার্কো সোজা হয়ে দাঁড়িয়ে সবাইকে উদ্দেশ্য করে চিৎকার করে বলল, ওকে এখনই হাসপাতালে নিতে হবে। এখানে আমার কিছুই করার নেই। জলদি ওকে গাড়িতে তোলো, এখনই। রোদ আর দেরি করলো না, চাবি তোড়ে নিয়ে দ্রুত গ্যারেজের দিকে দৌড়ালো গাড়ি বের করার জন্য। আজিজ আর মার্কো মিলে আকাশকে ধরাধরি করে বাড়ির বাইরে নিয়ে গেল। তাদের পেছনে পেছনে জসিম তালুকদার আর রানী বেগম কান্নায় ভেঙে পড়তে ছুটলেন। পুরো ড্রয়িং রুমে তখন এক নিস্তব্ধ হাহাকার, আর তার মাঝখানে জ্যোৎস্না পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সে যেন নড়ার শক্তিও হারিয়ে ফেলেছে। কয়েক মিনিট আগে সেই হাসি ঠাট্টা, সেই জেদ সব যেন এক বিভৎস দুঃস্বপ্নে পরিণত হয়েছে। সে ফ্যাল করে আকাশে চলে যাওয়া পথের দিকে তাকিয়ে রইল। কি থেকে কি হয়ে গেল সে কিছুই বুঝতে পারছে না। তার আকাশ ভাই কি তবে? না, সে আর ভাবতে পারল না। মেঘলা তখন সকালে খাবারের জন্য কিছু একটা কাটছিল আর রাত্রি বই পড়ছিল। কলিং বেলের শব্দে মেঘলা দরজা খুলে দেখে সামনে হাসি মুখে দাঁড়িয়ে আছে চাঁদ। তার হাতে একটা বড় শপিং ব্যাগ। মেঘলা অবাক হয়ে বলল, চাঁদ, তুমি এত সকালে? চাঁদ হাসি মুখে ভেতরে ঢুকতে বলল, হ্যাঁ ভাবি, সারপ্রাইজ। কোথায় আমার হিরো? বলেই বীরকে খুঁজতে লাগলো। বীর খেলনার আড়াল থেকে মুখ বের করে চাঁদকে দেখে দৌড়ে এগিয়ে জাপটে ধরল। ফুপি টুনি। চাঁদ বীরকে কোলে তুলে নিয়ে তার গালে আদরে চুমু দিল। এরপর শপিং ব্যাগটা মেঘলার হাতে ধরিয়ে দিয়ে বলল, এই নাও ধরো। বেশি কথা নয় ভাবি, তুমি এগুলো পরিয়ে আব্বাজানকে রেডি করো, আর তোমরাও রেডি হয়ে নাও। মেঘলা ব্যাগটার দিকে তাকিয়ে দেখলো ভেতরে সাদা একটা বেবি বয় শার্ট, ব্লু বেবি বয় ডেনিম প্যান্ট, একটা বেবি গুচ্ছি সানগ্লাস, আর তার নিচে লুকিয়ে রাখা একটা ছোট্ট গাছের জারে ক্রিড অ্যাভেন্টাস পারফিউম। মেঘলা অবাক হয়ে চাঁদের দিকে তাকিয়ে বলল, এত কিছু কেন? আর এই পারফিউম? কোথায় যাচ্ছি আমরা? তোর এত প্রশ্ন করো না তো, চলো না একটু ঘুরতে যাব। আর এই পারফিউমটা, এটা আমার খুব পছন্দের, তাই আমার আব্বার জন্য নিয়ে এলাম। তুমি আর ছোট ভাবি রেডি হয়ে নাও, আমি বীরকে রেডি করছি। মেঘলা রাত্রি চাঁদের কথা মতো রেডি হতে চলে গেল। চাঁদ বীরকে কোলে নিয়ে বিছানায় বসে একে একে সব পোশাক পরাতে লাগলো। বীরের মনে হাজারো প্রশ্ন। সে জানতে চাইল, পুপি তুমি কোথায় থাকো? কি করলো তোমার মাতে? চাঁদ বীরের নরম গালে হাত বুলিয়ে আদর করে বলল, না আব্বা, আমার মা নেই। আমি তো আমার বাড়ি থাকি, জানো, সেখানে তোমার পাপাও আছে। বীরের ছোট্ট মনে কৌতূহল জাগলো। পাপা? তার চাচু তো বলেছিল বীরের পাপা আছে, তার একটা হেলিকপ্টারও আছে। বীর চোখ বড় বড় করে বলল, আমি যাবো পাপাল কাটে। চাঁদ এবার হাসি মুখে বীর নাকে আলতো করে একটা টোকা দিয়ে বলল, হ্যাঁ সোনা, তোমাকে নিয়েই তো যাব। জানো, তুমি একদম তোমার পাপার মতো দেখতে। তোমার পাপা তোমাকে দেখলে কি খুশি হবে। বীরের চোখ জোড়া খুশিতে ঝলমল করে উঠল। তার কাছে পাপা মানে এক আলাদা সুখ, এক গভীর আকাঙ্ক্ষা। তার ছোট্ট মনে পাপাকে ছুঁয়ে দেখার এক অদম্য বাসনা খেলা করছে। সে চাঁদের কোলে নেচে উঠল। আমি যাবো পাপাল কাটে। চাঁদ বীরকে পরমমতায় জড়িয়ে ধরল। তার ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি। মেঘলা রাত্রি, চাঁদ আর বীর সবাই তখন হাসি মুখে রেডি। বীর তার নতুন সাদা শার্ট আর ডেনিম প্যান্টে একদম পুতুলের মতো লাগছে। চোখে তার সেই ছোট্ট গুচি সানগ্লাস। তারা সবেমাত্র শপিং মলের উদ্দেশ্যে গাড়িতে উঠতে যাবে। ঠিক তখনই চাঁদের ফোনটা কর্কশ শব্দে বেজে উঠল। চাঁদ স্ক্রিনে তাকিয়ে দেখল জ্যোৎস্না আপু। চাঁদ
তার মেজাজটা মুহূর্তে বিগড়ে গেল। মনে মনে ভাবলো, এই মেয়ে কি শান্তিতে থাকতে দেবে না। সে বিরক্তিতে ফোনটা কেটে দিল, কিন্তু কয়েক সেকেন্ড যেতে না যেতেই আবারও ফোন। এবার চাঁদ বিরক্ত হয়ে ফোনটা তুলে কিছু বলতে যাবে, তার আগে ওপাশ থেকে জ্যোৎস্না কান্নামাখা চিৎকার ভেসে এসলো। জ্যোৎস্না হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, চাঁদ, সর্বনাশ হয়ে গেছে। আকাশ ভাই হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছিল, অবস্থা খুব খারাপ। মার্গো ভাইয়া ওকে নিয়ে হসপিটালে গেছে, সবাই এখন হসপিটালের পথে। জ্যোৎস্নার প্রতিটি শব্দ যেন চাঁদের কানে তপ্ত সীসার মতো বিঁধল। ফোনের ওপাশ থেকে আসা খবরটা শুনে চাঁদের সারা শরীর কাঁপতে শুরু করলো। হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাওয়ার উপক্রম। সে পাশে বসে থাকা রাত্রিকে শক্ত করে জড়িয়ে ধরল। রাত্রি চমকে গিয়ে জিজ্ঞেস করলো, চাঁদ, কি হয়েছে তোমার? এমন করছো কেন? চাঁদ কোনো মতে কান্না চেপে ধরা গলায় বলল, ছোট ভাবি, বড় ভাইয়া ভাইয়া হাসপাতালে, বড় ভাইয়ের কি যেন একটা হয়ে গেছে। কথাটা শোনা মাত্রই মেঘলার বুকের ভেতরটা যেন ধক করে উঠল। তার পৃথিবীটা এক মুহূর্তের জন্য থমকে গেল। যে মানুষটার উপর সে অভিমান করে আছে, তার এই দুঃসংবাদ মেঘলাকে ভেতর থেকে দুমড়ে মুচড়ে দিল। সে স্থির থাকতে পারল না, চিৎকার করে উঠল, কোন হসপিটালে নিয়ে গেছে ওনাকে? চাঁদ কাঁপা কাঁপা গলায় হসপিটালের নাম বলতে মেঘলা আর দেরি করলো না। সে ড্রাইভারকে উদ্দেশ্য করে প্রায় চিৎকার করে বলল, গাড়ি ঘোরান, এখনই হসপিটালের দিকে চলুন। মুহূর্তের মধ্যে আনন্দের পরিবেশটা এক চরম আতঙ্কের রূপ নিল। বিদ্যার ছোট্ট অবুঝ চোখে সবার মুখভঙ্গি দেখছিল। সে হয়তো বুঝতে পারছে না কি হয়েছে, কিন্তু তার চারপাশে মানুষদের হাহাকার তাকে গম্ভীর করে তোলো। তাদের গাড়িটা শপিং মলের রাস্তা ছেড়ে টায়ার জ্বালিয়ে হসপিটালের উদ্দেশ্যে ছুটতে লাগলো। মেঘলা জানালার বাইরে তাকিয়ে মনে মনে শুধু প্রার্থনা করতে লাগলো, আকাশ, তুমি ঠিক থেকো, আমাদের বীরের জন্য হলেও তোমায় ফিরতে হবে। বাইরে তখন সকাল 7টা। জানালার পর্দার কোণ দিয়ে আসা সূর্যের এক ফালি নরম আলো এসে পড়েছে সবুজের বিছানায়। শীতে সেই হাড় কাঁপানো কামড়টা আজ যেন নেই, তার বদলে বাতাসে যেন মিঠে ওম। তবে সেই রোদের চেয়েও অনেক বেশি উত্তাপ আর নির্ভরতা এক সবুজের বুকের বা পাশে, যেখানে একদম লেপ্টে আছে সোনালি। সবুজের একটা হাত সোনালির পিঠের ওপর আলতো করে রাখা, যেন পৃথিবীর সব থেকে দামি কোনো রত্নকে সে আগলে রেখেছে। সোনালি একদম চুপচাপ, তার এলোমেলো চুলগুলো সবুজের নগ্ন বুকে পড়ে আছে। সে চাইলেও মুখ তুলে তাকাতে পারছে না। এক অজানা অথচ মিষ্টি লজ্জায় সে নীল হয়ে আছে। সবুজ আলতো করে সোনালির কপালে নিচে ঠোঁট ছোঁয়ালো। সোনালির শরীরটা একবার কেঁপে উঠল। গত রাতের প্রতিটা স্মৃতি সোনালির মনে পদ্মায় সিনেমার মতো ভাসছে। সবুজের সেই আকুলতা, ভালোবাসার চরম মুহূর্তে তার কানে ফিসফিস করে বলা, সোনালি, আজ থেকে তুমি শুধু আমার। এই শব্দগুলো তার কানে এখনো বাজছে। সবুজ নিচু স্বরে ডাকলো, সোনালি, তাকাও আমার দিকে। সোনালি আরো জোরে সবুজের বুকে মুখ লুকালো, অস্পষ্ট স্বরে বলল, না, একদম না, আমি ডাকতে পারবো না। সবুজ একটু হাসলো, তার গলায় কম্পন বলে দিচ্ছিল সে কতটা তৃপ্ত। সে সোনালির চিবুকটা ধরে মুখটা একটু উপরে তোলার চেষ্টা করে বলল, কেন নিজের বরের দিকে তাকাতে বুঝি এত লজ্জা? কাল রাত পর্যন্ত তো খুব সাহস ছিল। সোনালি এবার সবুজের কোমরে এক চিমটি কেটে বলল, একদম বাজে কথা বলবে না। আমি তখন বুঝতে পারিনি তুমি এত দুষ্টু হবে। সবুজ সোনালির লজ্জারাঙ্গা গাল দুটো হাতের তালুতে নিয়ে গভীর চোখে তাকালো। সোনালির চোখের পাতায় তখনও গত রাতে সেই গভীর ভালোবাসার রেশ লেগে আছে। সবুজ ফিসফিস করে বলল, জানো সোনালি, কাল রাতে আমি তোমাকে শুধু পাইনি, তোমাকে অনুভব করেছি। 7 জন্ম তোমার সাথে থাকলেও হয়তো আমার এই তৃষ্ণা মিটবে না। সোনালি এবার আর নিজেকে সামলাতে পারল না। সবুজের গলায় দুহাত জড়িয়ে ধরে তার বুকে কান পাতল। সবুজের হৃদস্পন্দনের শব্দটা আজ তার কাছে পৃথিবীর সব থেকে প্রিয় গান মনে হচ্ছে। কোনো জটিলতা আজ এই ঘরের ভেতর ঢুকতে পায়নি, যেখানে শুধু আছে দুজন মানুষের এক ঘর পবিত্র মৌনতা। সোনালি মিহিস্বরে বলল, আমাদের জীবনটা কি সবসময় এমন সুন্দর থাকবে? সবুজ তার চুলে বিলি কাটতে কাটতে বলল, যতক্ষণ আমরা একে অপরের পাশে আছি ততক্ষণ পৃথিবীর কোনো ঝড় আমাদের এই সৌন্দর্যকে নিতে পারবে না। কিছুক্ষণ দুজনেই নীরব। ঘরের ভেতর শুধু ঘড়ির টিকটিক শব্দ আর দুজনের নিঃশ্বাসের আওয়াজ। সবুজ হঠাৎ
ঠোঁটে কোণে একটা বাঁকা দুষ্ট হাসি ফুটিয়ে সোনালি কানের কাছে মুখ নিয়ে ফিস করে বলল। বউ, তুমি সন্তুষ্ট হয়েছো তো আমার প্রতি? সোনালি প্রথমে গভীরতা বুঝতে পারল না। সে বড় বড় চোখ করে সবুজের দিকে তাকিয়ে বলল, আমি ঠিক বুঝলাম না, কিসের সন্তুষ্টি? আরে, স্বামী বউকে সন্তুষ্ট করার একটা বিষয় আছে না, সেটাই জিজ্ঞাসা করছি। আজকালকার দিনে যদি বউর স্বামীর কাছে স্যাটিসফাইড না হয়, তবে সে পরকীয়া করে বেড়ায়, জানো না? তাই তো তোমাকে একদম ডাইরেক্ট জিজ্ঞাসা করছি, আর ইউ স্যাটিসফাই উইথ মি? কথাটা শুনে সোনালির গাল দুটো মুহূর্তের মধ্যে লাল আগুনের মতো গরম হয়ে গেল। লজ্জে আর রাগে সে যেন মিশে যাচ্ছিল। সে সবুজের বুকে জোরে একটা ধাক্কা দিয়ে বলে উঠল, কি যাতে বলছো এসব? সবসময় তোমার মুখে কি একটু কোনো ফিল্টার থাকে না? নিজের মুখে একটু রেল গেট লাগাও তো। সবুজ হেসে কুটিপাটি হয়ে পড়ল। আরে বাবা, ভালো কথাই তো জিজ্ঞাসা করছিলাম, এত রেগে যাওয়ার কি হলো? সবুজ আরও কিছু বলে সোনালীকে খেপাতে যাচ্ছিল। ঠিক তখনই তার ফোনটা ঝনঝন করে বেজে উঠল। সবুজের মেজাজটাই পিকে গেল। সে একটা গালি দিয়ে বিরক্তি নিয়ে বলল, কোন সময় জ্ঞানহীন মাদাসুদ্রি বাবা এই সাত সকালে রোমান্টিক মুডটা নষ্ট করার জন্য কেন শাওয়া ফোন দিল? স্ক্রিনে তাকিয়ে দেখলো নামটা জল করছে নিলয়। সবুজ ফোনটা কানে ধরে খিস্তি করতে যাচ্ছিল, কিন্তু ও পাশ থেকে নিলয়ের গলায় অস্থির সুর আর আতঙ্ক শুনে সে পাথর হয়ে গেল। নিলয় চিৎকার করে বলল, আরে সবুজ, আরে বারা কোথায় তুই? তাড়াতাড়ি নর্থ বেঙ্গল হসপিটালে আয় বাঞ্চত। আকাশের অবস্থা খুবই খারাপ, ও আবার আগের মতো সেন্সলেস হয়ে গেছে। ওকে নিয়ে হসপিটাল যাচ্ছি, তুই জলদি চলে আয়। কথাটা শুনে সবুজের হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। তার চোখের সামনে থেকে রোমান্টিকতার সব রং মুছে গিয়ে একরাশ আতঙ্ক ভিড় করলো। সে আর এক মুহূর্ত দেরি না করে বিছানা থেকে লাফিয়ে উঠল। সোনালি তখন হতভম্ব হয়ে তাকিয়েছিল। সবুজ শার্টটা গায়ে দিতে দিতে বলল, সোনালি, তাড়াতাড়ি রেডি হও, আকাশের অবস্থা খুব খারাপ, আমাদের এখনই হসপিটালে যেতে হবে। সোনালি আর কোনো প্রশ্ন করলো না। আকাশের নাম শুনেই তার বুকের ভেতরটা কেঁপে উঠল। এই তো কিছুক্ষণ আগে যে সকালটা ছিল ভালোবাসার রঙে রাঙানো, নিমিষিতা হসপিটালের সাদা করিডোরের আতঙ্কে ধূসর হয়ে গেল। তারা দুজনেই দ্রুত বাড়ির বাইরে বেরিয়ে গাড়ির দিকে ছুটল। আকাশকে হসপিটালে নিয়ে আসার সাথে সাথেই কোনো রকম দেরি না করে ডাক্তাররা তাকে আইসিইউতে শিফট করে দিয়েছেন। হসপিটালে সেই চেনা সাদা করিডোরে যেন আজ আকাশের পরিবারের কাছে এক মৃত্যুপুরীর মতো ঠেকছে। আইসিইউ দরজার উপর লাল বাতিটা জ্বলছে, যা ভেতরে থাকা মানুষটার জীবন মৃত্যুর লড়াইয়ের জানান দিচ্ছে। সিনিয়র ডাক্তাররা আকাশকে পরীক্ষা করছেন, কিন্তু তারা কিছুটা কিংকর্তব্য বিমূঢ়। আকাশের শরীরের এই অদ্ভুত নীলচে ভাব, শিরা ফুলে ওঠা আর হৃদস্পন্দনের অস্বাভাবিক ওঠানামা, সব মিলিয়ে তারা আসল সমস্যাটা ধরতে হিমশিম খাচ্ছে। সব রিপোর্ট আসার আগে তারা কোনো নিশ্চিত সিদ্ধান্ত দিতে পারছেন না। শুধু এতটুকুই জানিয়েছেন অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আইসিইউর ভেতরে এক কোণে মার্কো দাঁড়িয়ে আছে। সে নিজেও একজন ডাক্তার হওয়ায় তাকে ভেতরে থাকার অনুমতি দেওয়া হয়েছে। সে বাইরের ডাক্তারদের সাথে আকাশে সেই পুরনো ট্রমা আর বর্তমান উপসর্গের যোগসূত্র নিয়ে নিচু স্বরে আলোচনা করছে। মার্কোর কপালে চিন্তার ভাঁজ গভীর থেকে গভীরতর হচ্ছে। এদিকে আইসিইউর বাইরে করিডোরের দৃশ্যটা আরও করুন। জসিম তালুকদার করিডোরের এক কোণে পাথরের মূর্তির মতো বসে আছেন। যে মানুষটা সারা জীবন পাহাড়ের মতো শক্ত থেকেছে, আজ তার ছেলের এই অবস্থা তাকে ভেঙে চৌমার করে দিয়েছে। তিনি শূন্য দৃষ্টিতে মাটির দিকে তাকিয়ে আছেন, যেন চোখের জলগুলো আজ শুকিয়ে পাথর হয়ে গেছে। রানী বেগম পাগলের মতো এদিক ওদিক ছোটাছুটি করছেন আর ডুকরে কাঁদছেন, মুখে শুধু একটাই প্রার্থনা, আমার আকাশকে তুমি ফিরিয়ে দাও। আজিজা রোদও স্থির থাকতে পারছে না। রোদ বারবার আইসিইউর দরজার কাছ দিয়ে ভেতরে নিথর আকাশকে দেখার চেষ্টা করছে, আর আজিজ ডাক্তারদের পেছন পেছন ঘুরছে, যদি কোনো আশার খবর পাওয়া যায়। পুরো হসপিটাল জুড়ে তখন এক অসহ্য নীরবতা, যা কেবল রানী বেগমের কান্নার শব্দে মাঝে মাঝে ভেঙে যাচ্ছে। সবাই অপেক্ষা করছে একটা অলৌকিক কিছুর জন্য। ঠিক ওই মুহূর্তেই হসপিটালের গেটে এসে পৌঁছালো একটি গাড়ি।
দরজা খুলে হন্তদন্ত হয়ে নেমে এলো জ্যোৎস্না। তার চুল এলোমেলো, চোখে মুখে এখনো সেই জেদের রেশ মেশানো আতঙ্ক। সে দ্রুত পায়ে করিডোরের দিকে এগিয়ে এলো, কিন্তু করিডোরে পা রাখতেই যেন সময় থমকে গেল। রানী বেগম এতক্ষণ ডুকরে কাঁদছিলেন, কিন্তু জ্যোৎস্নাকে দেখা মাত্রই তার কান্নার বদলে চোখে এক আগুনের ফুলকি জ্বলে উঠল। তিনি বাঘিনীর মতো তেড়ে এলেন জ্যোৎস্নার দিকে। জ্যোৎস্না কিছু বুঝে ওঠার আগেই ঠাটিয়ে এক থাপ্পড় বসিয়ে দিলেন তার গালে। করিডোরে নিস্তব্ধতা চিরে সেই থাপ্পড়ের শব্দ প্রতিধ্বনিত হলো। রানী বেগম চিৎকার করে বলতে লাগলেন, কি দরকার ছিল এই কাজটা করার? কেন আমার ছেলেটার গায়ে হাত দিতে গেলি তুই? জ্যোৎস্না গালে হাত দিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। রানী বেগমের কণ্ঠ আজ অপমানে আর যন্ত্রণায় কাঁপছে। তোর বাপ ছেলেটাকে এক মুহূর্তের জন্য শান্তি দেয়নি জীবনে, কোনো দিন কোনো সুখ পায়নি ও। আজ ও যখন নিজের পছন্দ মতো বিয়ে করে তাদের নিয়ে একটু সুখে থাকতে চাইছিল, তো সহ্য হলো না? বাপের মতো একই রকম বিষাক্ত চরিত্র নিয়ে জন্মেছিস তুই। জ্যোৎস্না হতভম্ব হয়ে তাকিয়ে আছে। রানী বেগম আজ সব বাঁধ ভেঙে দিয়েছে। তোর যখন জন্ম হয়েছিল তখনই আমার উচিত ছিল তোকে মেরে ফেলা, কিন্তু আমি মা হয়ে ভুল করেছিলাম। তোর বাপ একজন বড় মাপের অপরাধী। সে যে যন্ত্রণা দিয়েছে, ছেলেটা আজীবন সেই যন্ত্রণার বহর বয়ে বেড়াচ্ছে। আর তুই এসে আজ তার সেই ক্ষতে নুন ছিটিয়ে দিলি। ছেলেটা এখন ভেতরে জীবন মরণের সাথে লড়াই করছে কেবল তোর জন্য। জ্যোৎস্নার পায়ের তলার মাটি সরে গেল। তার বাবা কি করছে? আকাশ ভাইয়ের অতীতে কি এমন রহস্য আছে যা সে জানে না? সে কিছু একটা বলার জন্য মুখ খুলতে যাবে, অমনি রোদ দ্রুত এগিয়ে এসে রানী বেগমকে আগলে ধরল। রোদের চোখ দুটো আজ লাল হয়ে আছে। সে জ্যোৎস্নার দিকে তাকিয়ে অত্যন্ত ঠান্ডা কিন্তু ঘৃণা ভরা গলায় বলল, জ্যোৎস্না, এখান থেকে চলে যা। বড় ভাইয়া যদি বেঁচে ফেরে তবে তোর এই মুখ যেন সে কোনো দিন না দেখে। আর যদি ভাইয়ার কিছু হয় তবে মনে রাখিস, আমি তোকে কোনো দিন ক্ষমা করব না। এখন ওই বেরিয়ে যা এখান থেকে। জ্যোৎস্না পাষাণ হয়ে দাঁড়িয়ে রইল। পুরো করিডোর তখন নিস্তব্ধতা, শুধু জসিম তালুকদারের মুখ নিচু হয়ে বসে থাকা আর রোদের কঠিন নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। ঠিক তখনই করিডোরের অপর প্রান্ত দিয়ে হসপিটালের ভেতরে প্রবেশ করলো মেঘলা, রাত্রি আর বীর। মেঘলা, রাত্রি আর চাঁদ যখন হসপিটালের করিডোরে ঢুকলো, ঠিক তখনই জ্যোৎস্না কাঁদতে কাঁদতে হন্তদন্ত হয়ে তাদের পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছিল। তার বিধ্বস্ত চেহারা দেখে চাঁদ চমকে উঠে ডাকলো, জ্যোৎস্না আপু, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? জ্যোৎস্না একবার চাঁদের দিকে তাকালো, কিন্তু তার চোখে তখন রাজ্যের লজ্জা আর অপমান। সে কোনো উত্তর না দিয়ে মুখ ঢেকে দৌড়ে হসপিটাল থেকে বেরিয়ে গেল। চাঁদ কিছুটা বিভ্রান্ত হলো, পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত সামনে এগিয়ে গেল। কিন্তু মেঘলার রাত্রি আইসিইউর সামনে এসে থমকে দাঁড়ালো। মেঘলার বুকের ভেতরটা তুরু তুরু কাঁপছে। সে ভাবছে সেখানে আকাশের বাবা আছেন, রানী বেগম আছেন। সে এখন কি পরিচয় দিয়ে সামনে দাঁড়াবে? তাদের কি আদৌ আসা উচিত হয়েছে? চাঁদ কোনো কিছু তোয়াক্কা না করে সোজা আইসিইউর করিডোরে ঢুকে বলল, জসিম তালুকদার তখনও মাথা নিচু করে বসে আছেন, আর মার্কো ও আজিজ ভেতরে ডাক্তারদের সাথে জরুরি কথা বলছে। রানী বেগম করিডোরে দাঁড়িয়েছিলেন। হঠাৎ তার চোখ পড়ল সামনে দাঁড়িয়ে থাকা মেঘলার উপর। মেঘলার সেই শান্ত মুখ, চোখের সেই মায়া। রানী বেগম এক মুহূর্তের জন্য থমকে গেলেন। পরক্ষণে তার মাতৃত্বের টান জেগে উঠল। তিনি কোনো প্রশ্ন না খুঁজে সরাসরি এগিয়ে গিয়ে মেঘলাকে দুহাতে জড়িয়ে ধরলেন। মেঘলার কাঁধে মুখ রেখে তিনি ডুকরে কেঁদে উঠলেন। রানী বেগমের এই হাহাকার আর মেঘলার চোখের জল মিলেমিশে একাকার হয়ে গেল। জসিম তালুকদার অবাক হয়ে মাথা তুলেন। তিনি কিছুই বুঝতে পারছেন না এই মেয়েটিকে, যাকে দেখে রানী বেগম এভাবে ভেঙে পড়ল। এদিকে ছোট্ট বীর সব দেখছিল। তার দাদিমা কাঁদছে কেন সে বুঝতে পারছে না। সে সবার ভিড়ের মাঝে আইসিইউর কাছের পাশে তার চাচুকে দেখতে পেল। বীরের অবুঝ মন মুহূর্তেই সব ভয় ভুলে গেল। সে ছোট্ট পায়ে দৌড়ে গিয়ে আইসিইউর কাছে দাঁড়িয়ে চিৎকার করে উঠল, দাদু দাদু। রোদ ভেতরের কাছের ওপাশে বীরের গলা শুনতে পেয়ে চমকে তাকালো। বীরকে সেখানে দেখে তার চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে দ্রুত বাইরে বেরিয়ে এসে বীরকে কোলে তুলে নিল। বীরকে জড়িয়ে ধরে রোদ ডুকরে কেঁদে উঠল, যেন বীরের এই ছোট্ট শরীরটা এখন তাদের সব যন্ত্রণার উপশম। জসিম তালুকদার এবার আরও হতভম্ব হয়ে গেলেন। কে এই বাচ্চা, আর রোদ কেন তাকে চাচ্ছু বলে ডাকছে? তিনি বিড়বিড় করে বললেন, রোদ, এই বাচ্চাটাকে আর এই মেয়েটিই বা কে? জসিম তালুকদারের প্রশ্নের উত্তরে রোদ বীরকে তার দিকে ঘুরিয়ে ধরল।
রোদের চোখ দিয়ে তখনও জল গড়িয়ে পড়ছে, কিন্তু ঠোঁটে এক করুণ হাসি রেখা। সে বীরকে তার আরও কাছে এগিয়ে নিয়ে গিয়ে বলল, এবার মুখটা ভালো করে দেখে বলো তো বড় আব্বু, ও কে হতে পারে? জসিম তালুকদার থমকে গেছেন। বীরকে যত কাছ থেকে দেখছেন তার হৃদস্পন্দন ততই বেড়ে যাচ্ছে। বীরের গায়ে সেই কিট অ্যাভেন্টাস পারফিউমের তীব্র সুঘ্রাণ, যা আকাশের শরীরের অবিচ্ছেদ্য অংশ। আর আজ বীর যে পোশাকে সেজেছে, সাদা শার্ট আর ব্লু ডেনিম, তা যেন হুবহু আকাশের প্রতিচ্ছবি। জসিম তালুকদারের মনে হলো তার সামনে আজ কোনো এক অদ্ভুত জাদু বলে সেই ছোট্ট আকাশ দাঁড়িয়ে আছে। কোনো রকম ত্রুটি নেই, যেন দুজনকে একই সাথে তৈরি করা হয়েছে। তবুও জসিম তালুকদার যেন নিজের ভাগ্যকে বিশ্বাস করতে পারছে না। তিনি অস্পষ্ট স্বরে রোদকে জিজ্ঞেস করলেন, রোদ, এটা কে? সত্যি করে বল, এটা কে? এখনো বুঝতে পারছো না বড় আব্বু? এটা যদি আকাশ ভাইয়ার ছেলে হয়, তবে তুমি ওর কে হচ্ছ বলো তো? জসিম তালুকদারের পায়ের তলার মাটি সরে গেল। মুহূর্তের জন্য তার চারপাশটা নিস্তব্ধ হয়ে গেল। তিনি বিড়বিড় করে বললেন, দাদু, আমি দাদু হয়ে গিয়েছি। তার নিজের ছেলে বাবা হয়ে গেছে। তার একটি সন্তান আছে যে হুবহু আকাশের মতো দেখতে। অথচ তিনি কিছুই জানতেন না তিনি কোনো জগতে বাস করছিলেন। এতদিন তিনি নিজের রক্তের উত্তরাধিকারকেই পর করে রেখেছিলেন। অপরাধ বোধ আর একরাশ ভালোবাসা নিয়ে জসিম তালুকদার তড়িৎ গতিতে বীরকে নিজের কোলে তুলে নিল। কিন্তু বীর এই অচেনা গম্ভীর মানুষটাকে চেনে না। সে জসিম তালুকদারের কোলে যাওয়া মাত্রই ভয় পেয়ে চিৎকার করে কেঁদে উঠল এবং রোদের দিকে হাত বাড়িয়ে দিল। বীর কাঁদতে কাঁদতে বলল, টাট্টু টাট্টু, আমি টাট্টু দাবো। রোদ দ্রুত বীরের মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করলো। সে নরম গলায় বলল, কাঁদে না আব্বু, ইনি তোমার দাদু হন, তোমার পাপার পাপা। বীরের কান্নার বেগ কিছুটা কমলো। সে চোখের জল মুছে বড় বড় চোখ করে জসিম তালুকদারের দিকে তাকালো। তার অবুঝ মনে দাদু শব্দের চেয়ে পাপা শব্দটা বেশি দাগ কাটলো। সে আধো আধো বুলিতে জিজ্ঞেস করলো, পাপা কই? আমি পাপার কাছে যাবো। পুপি বলেছে আমাকে পাপা কাছে নিয়ে যাবে। বীরের এই সহজ কথাটি জসিম তালুকদারের বুকে তীরের মতো বিঁধল। তিনি বীরকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরলেন। আইসিইউর ভেতরে শুয়ে থাকা আকাশের জন্য তার হৃদয়ে আজ এক নতুন হাহাকার জন্ম নিল। তিনি বীরের কপালে চুমু খেয়ে ফুপিয়ে কেঁদে উঠলেন। আজ এক দাদুর কাছে তার নাতির যেমন পরম পাওয়া, তেমনি এক বাবার কাছে তার ছেলের জীবন ফিরে পাওয়ার আকুতি আরও তীব্র হয়ে উঠল। মেঘলা কিছুটা দূরে দাঁড়িয়ে নিঃশব্দে এই দৃশ্যটা দেখছিল। জসিম তালুকদার যখন বীরকে বুকের সাথে লেপ্টে ধরে কাঁদছিলেন, তখন মেঘলার বুকের ভেতরটা হাহাকার করে উঠল। মা হিসেবে এটাই তো ছিল তার পরম পাওয়া। তার কলিজার টুকরো বীর তার দাদা দাদির আদর পাক পৈতৃক পরিচয়ে মাথা উঁচু করে বাঁচুক। কিন্তু এই দৃশ্যটা যতটা না তাকে সুখ দিচ্ছিল, তার চেয়ে বেশি তাকে দগ্ধ করছিল। এক অজানা দোটানায় মেঘলা নিজেকে প্রশ্ন করলো, আমি আসলে কি চাইছি? আমি তো কোনোদিন পালাতে চাইনি, তবে কেন আজ সবার থেকে নিজেকে লুকিয়ে রাখতে হচ্ছে আমায়? সে কি আকাশের উপর অভিমানে পালাচ্ছে, নাকি সমাজ আর পরিস্থিতির ভয়ে? মেঘলা জানে সে আজ চাইলে বীরের হাত ধরে এই পরিবারের অংশ হয়ে যেতে পারে, কিন্তু আকাশ মেঘলাকে প্রতি পদে পদে থামিয়ে দিচ্ছে। সে নিজেকে বীরের বাবার বাড়ির উত্তরাধিকার থেকে বঞ্চিত করতে চায় না। আবার এই পরিবারের ভেতরে যে ঝড় বয়ে যাচ্ছে, তাতে নিজেকে আর বীরকে সঁপে দিতেও ভয় পাচ্ছে। মেঘলার মনে এক অদ্ভুত দ্বন্দ্ব কাজ করছে। একদিকে তার বীরের পাপা, যিনি আইসিইউতে জীবন মৃত্যুর লড়াই করছেন, যার জন্য মেঘলার মনটা ডুকরে মরছে, আর অন্যদিকে নিজের অস্তিত্ব আর আত্মসম্মানের লড়াই। মেঘলা বিড়বিড় করে নিজেকেই বলল, আমি কি তবে কাপুরুষের মতো বীরকে ওর প্রাপ্য অধিকার থেকে দূরে সরিয়ে রাখছি, নাকি নিজেকে বাঁচানোর মিথ্যে বাহানায় আমি বীরের ভবিষ্যৎ নষ্ট করছি? মেঘলার চোখের জল টপ টপ করে মেঝেতে পড়ছে। রাত্রি তার পাশে এসে দাঁড়ালো। মেঘলার মনে ঝড়টা সে কিছুটা হলেও বুঝতে পারছে। মেঘলা তার দিকে তাকিয়ে ধরা গলায় বলল, রাত, আমি কি ভুল করছি? বীর ওর দাদুকে পেয়েছে, কিন্তু ওর পাপাকে কি ও সুস্থ পাবে? আবার কি আমাদের একা রেখে পালিয়ে যাবে? আগে দুবার সে কাপুরুষের মতো পালিয়েছে, এবার ওকে সেই একই প্ল্যান করে রেখেছে। রাত্রি মেঘলার প্রশ্নের কোনো উত্তর দেওয়ার আগেই আইসিইউর দরজা ঠেলে মার্কো বেরিয়ে এলো।
তার কপালে জমে থাকা ঘামগুলো সে মুছে নিয়ে জানালো আকাশের শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা শিথিল হচ্ছে। কথা বলতে বলতে মার্কোর তীক্ষ্ণ নজর গিয়ে পড়ল জসিম তালুকদারের কোলে থাকা সেই ছোট্ট শিশুটির উপর। মার্কো এক মুহূর্তের জন্য থমকে গেল। এ তো আকাশের অবিকল প্রতিচ্ছবি। মার্কো রোদকে অবাক হয়ে জিজ্ঞেস করল, রোদ, এই বাচ্চাটাকে? ও তো একদম দেখতে আকাশের মতো, মনে হচ্ছে আকাশের একটা ছোট সংস্করণ দেখছি। রোদ কিছুটা আমতা আমতা করে বলল, আসলে মার্কো ভাই, ওই সেই। মার্কো অবিশ্বাস্য চোখে বাচ্চাটার দিকে তাকিয়ে কোলে নিতে হাত বাড়ালো, কিন্তু বীর আবার চিৎকার করে কেঁদে উঠল। আমি যাবো না, আমি থাকবো না, আমি তো পাপার কাছে যাবো। পাপা তুই তো আমাকে পাপার কাছে নিয়ে চলো। রোদ দ্রুত বীরকে নিজের কোলে তুলে নিয়ে শান্ত করতে করতে বলল, আব্বু, তোমার বাবা ভেতরে ঘুমাচ্ছে, অনেকক্ষণ ঘুমায়নি তো, তাই এখন ঘুমিয়ে পড়েছে। ঘুম ভাঙলেই আমি নিয়ে যাব। মার্কো রোদের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, রোদ, আমি সেই মেয়েটির সাথে দেখা করতে চাই যার কাছে আকাশ গিয়েছিল, অথচ তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। আর এখন দেখছি তাদের একটা সন্তানও আছে। আকাশকে এটা যত দ্রুত সম্ভব জানানো দরকার।